আমি যদি সুস্থ না থাকি, আমার সম্পদ থাকলেও আমি সুখী থাকতে পারবো না। ভালো থাকবো? আমার স্বাস্থ্য ভালো নাই, অনেক অর্থবিত্ত আছে, এই জন্য উনি হেলথকে দিয়েছেন ফার্স্ট প্রায়োরিটি। আমি যদি হেলথি থাকি তাইলে আমার কি ওয়েলথকে কাজে লাগাতে পারবো। আর হেলথি থাকতে গেলে ওয়েলথেরও প্রয়োজন হয়, কিন্তু উনি এমন একটা সিস্টেম দাঁড় করিয়েছেন যে আপনি হেলথি থাকবেন, বাই প্রোডাক্ট হিসেবে আপনার কি আসবে? ওয়েলথ আসবে। আপনি আরটিজিএল খাচ্ছেন, খাওয়ার কারণে আপনার ফ্যাটি লিভার চলে গেছে, হার্টের প্রবলেম চলে গেছে, আপনার স্কিনের প্রবলেম ছিল চলে গেছে, আপনার অ্যালার্জি ছিল কমে গেছে, টিউমার ছিল ভালো হয়ে গেছে, আর সাথে পিভিএসবি পাননি, ওখান থেকে টাকা আসছে। আপনি কি করছেন? আপনি যে ভালো হইছেন টিউমারটা, অথবা আপনার ফ্যাটি লিভারটা ভালো হইছে, যেটা অনেক দিন ধরে গ্যাস্ট্রোলিভারের কাছে ঘুরে ঘুরেও আর্থকর খাইতেছি কিন্তু কাজ হইতেছে না, কিন্তু যেই আপনি আরটিজিএল খাওয়া শুরু করলেন, সাথে সাথে এলজিবিটি নরমাল হয়ে গেল। এই কথা যখন আপনি 5 জন লোককে বললেন, 5 জন লোকের আমাদের এখন ফ্যাটি লিভার হচ্ছে কমন প্রবলেম। হার্টের অসুখ যেমন প্রেসার কমন প্রবলেম, ফ্যাটি লিভারও কমন প্রবলেম। দেখা গেল অনেকেই আপনার কথা শুনে আরটিজিএল খাবে, তাদেরকে আপনি আইডি করে দিবেন, তারাও খাওয়া শুরু করলো, তাহলে ওখান থেকে আপনার টিমের যে পিভিএসবি গুলো আপনার কাছে আসবে না? জি, তাহলে আপনার টাকা আসবে না, আপনি ইচ্ছা করলেও থামাতে পারবেন না, আমি বলবো। তারপরে এরপরে আসবে ওয়েলথ, আসলো হেলথ আর ওয়েলথের যখন কম্বিনেশন হবে, টাকাও আছে, স্বাস্থ্য ভালো, এখন আমি কক্সবাজারে যায় মজা করতে পারবো, তাই তো? यस, ফ্যামিলি সহকারে যেতে পারবো, তাই তো? यस। কোম্পানি প্রোফাইল, এটা আমি কথায় কথায় বলে ফেলছি, 93 তে ডাক্তার লিমশিওজিন দিয়ে করেছেন বেসড অন গ্যানোডার মার্কিং অফ হার্বস। আচ্ছা, ফাস্টেস্ট গ্রোইং কোম্পানি ইন দা ওয়ার্ল্ড, মানে পৃথিবীতে অনেক কোম্পানি আছে, কিন্তু ডিএক্সএন এর গ্রোথটা খুব দ্রুত হইছে, এত দ্রুত হইছে যে এটা চিন্তাও করা যায় না। আমাদের সম্পদের যদি কথা বলি তাহলে তো মানে ধরে নিয়ে যাবে না কেউ, বাট আমাদের এত সম্পদ আছে যে আমরা এখন মাইন কোম্পানি, গোল্ড মাইনেরও মালিক। আমাদের 3টা গোল্ড মাইন আছে। আমার কথা বুঝতে পেরেছেন? বলছে আমরা গোল্ড দিয়ে কি করব? বলতে আপনার যখন সম্পদ হবে, সম্পদ থাকবে, এটা নিয়ে কোম্পানির স্ট্যাবিলিটির জন্য দরকার। কোম্পানি যেন দেউলিয়া কোম্পানি না হয়ে যায়। জায়ারেতে 10,000 হেক্টরের একটা আইল্যান্ড আছে, যেটা ফুললি টুরিস্ট আইল্যান্ড। এখানে আমাদের কনস্ট্রাকশন কাজ চলছে এখন। এরকম মানে চিন্তা করতে পারেন না, গ্যান্টিং হাইটস আপনারা জানেন, দাঁড়ান, এখানে আমাদের একটা প্রজেক্ট আছে। তারপরে আপনার দুবাইতে বুর্জ খলিফাতে আমাদের ফ্ল্যাট আছে। আমাদের এখন যারা ডিএসআই তে অ্যাসিভার হবে, এরা যে আমাদের নিজেদের ফ্ল্যাটে থাকবে। তার মানে কি সারা ওয়ার্ল্ডে আমাদের ফ্যাক্টরি তো আছে, এগুলো হচ্ছে আমাদের এক্সট্রা কথা বলছি আর কি। ওয়ান ড্রাগন কোম্পানি, কনসেপ্টটা এরকম যে ড্রাগন কোম্পানি মানে আমি কারো কাছ থেকে কোনো জিনিস নেই না, প্রত্যেকটা জিনিস আমার কম্পাউন্ডের মধ্যে তৈরি হয়, আমি নিজেই প্যাকিং করি, আমি সবকিছুই প্যাকেজিং থেকে, কালচার থেকে, কাল্টিভেট থেকে, প্রসেস থেকে, ম্যানুফ্যাকচারিং থেকে, প্যাকেজিং থেকে সব করি, ইভেন ডিস্ট্রিবিউশন পর্যন্ত এখানে করে দেই। অর্থাৎ এখানে যে ডিপি প্রাইস, মালয়েশিয়াতে ডিপি প্রাইস আছে না? তার মানে ডিলারশিপ প্রাইস সারা ওয়ার্ল্ডে আপনার এই পর্যন্ত আসা কোম্পানির খরচ এসে যাচ্ছে। এখান থেকে আমি কিনে বিক্রি করব, একটু আমার প্রফিট হবে। ওকে, দিস ইজ দা ড্রাগন কোম্পানি কনসেপ্ট। আচ্ছা, এই প্রসেসগুলা, এই যে লিমশিওজিন যেগুলো করছেন, আমি দেখাবো এগুলো পুরোটাই হচ্ছে অর্গানিক কাল্টিভেশন। টিস্যু কালচার প্রক্রিয়াতে করা হয়েছে, পরবর্তীতে অর্গানিক একদম ওক গাছের গুড়াতে এটা ন্যাচারালি, এখন তো যেটা বলা হচ্ছে যে পুরাটাই নন টাচ টেকনিকে করা হচ্ছে, মানুষের হাতের স্পর্শ ছাড়া। এই যে ওক গাছের প্যাকেটগুলো করা হচ্ছে, প্যাকেটগুলো অটোক্লেভে যাচ্ছে, কোনো জায়গায় মানুষ কাজ করছে না, সবগুলো কম্পিউটারাইজ মেশিনে হচ্ছে, প্যাকিং করার থেকে শুরু করে, এবং অটোক্লেভিং মেশিন থেকে বের হয়ে যাচ্ছে, সেটাও ট্রেতে চলে যাচ্ছে, ট্রে বেল্টের মাধ্যমে তার জায়গায় চলে যাচ্ছে, মানে টোটাল প্রসেসটাই হচ্ছে কম্পিউটারাইজ পদ্ধতিতে চলছে। এটা এইগুলো আমাদের প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল যত সার্টিফিকেশন আছে, জিএমপি বলেন, তারপরে হচ্ছে টিটিএ বলেন, আইএসও বলেন, হালাল বলেন, যত রকম সার্টিফিকেট আছে ওয়ার্ল্ডের প্রোডাক্টের, সমস্ত সার্টিফিকেট প্রাপ্ত, এবং যত রকম অ্যাওয়ার্ড আছে, যত ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড আছে, সমস্ত ক্যাটাগরিতে
বলছিলাম যে হেলথ, ডাক্তার লিমের প্রথম কথা ছিল হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। এইটা আমাদের প্রথম মটো ছিল। হেলথের ডেফিনিশন আমরা মোটামুটি সবাই জানি। আমরা বলি যে health is a state of physical, mental and social well-being, not merely absence of disease or infirmity. এখানে তিনটা কথা বলা হয়েছে, ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং। ফিজিক্যালটা আমরা জানি যে জ্বর, সর্দি, কাশি, গা ব্যথা, মাথা ব্যথা এগুলো নাই, ফিজিক্যাল। মেন্টাল হচ্ছে মানসিক, যে আমি কারো ক্ষতি করি না অথবা নিজেও সুইসাইড করি না, আছে না এরকম, যে অন্যের ক্ষতি করি না কিন্তু নিজে হ্যাঙ্গিং করে ফেলছি, আছে আছে। তার মানে মানসিকভাবে আমি সুস্থ না। মানসিক সুস্থ হলে একজনের ক্ষতি করব, একজনের ক্ষতি দিব অথবা নিজেই হ্যাঙ্গিং করব, তাই তো? আর একটা হচ্ছে নন সোশ্যাল ওয়েলবিং। এটা খুব ইম্পর্টেন্ট, সোশ্যাল ওয়েলবিং। সোশ্যাল ওয়েলবিংটা কি জিনিস, সামাজিক সুস্থতা কি জিনিস, এটা ডিপেন্ডস অন ইকোনমিক্যাল হেলথ। ইকোনমিক্যাল হেলথ বুঝেন, যদি পকেট খালি থাকে তাহলে আপনার সোশ্যাল হেলথ ভালো থাকবে না। আপনি আগে এসে বসলে আপনি বলবে যে একটু আপনি পিছে যা বসেন, ওনার তো সোশ্যাল হেলথ ভালো, ওনাকে এসে সামনে বসাবো, তাই তো বলবে যে আপনি একটু সামনে যেয়ে বসেন, আর ওনাকে বলবে যে এখানে এসে বসেন, তাই তো বলবে। এবং এই সোশ্যাল হেলথ আসলে আপনাকে যখন আপনার কোনো সমস্যা হয়, যদি আপনার পকেটে টাকা থাকে টেনশন কমে যায়, আর যদি পকেটে টাকা না থাকে টেনশন বাড়তে থাকে। এত বেশি বাড়তে থাকে আপনার প্রয়োজন, খুব কাছের আত্মীয়স্বজন যাদেরকে আপনি খুব পছন্দ করেন অথবা তারাও পছন্দ করে, কিন্তু যেই আপনার বিপদে পড়ছেন তখন যখন একটা ফোন দিবেন বলতে আচ্ছা দেখতেছি, সে জানে যে সে তো টাকা দিতে পারবে না, কিন্তু যদি আপনার টাকা থাকে আপনি ফোন দিয়ে দেখবেন যে হয়তো সে করেই ফেলছে, বলছেন না হ্যাঁ আমরা দেখে ফেলছি, ওরা করে ফেলছি, জানে যে ডাক্তার সাহেবের 500 টাকার কাজ করে উনি 500 টাকা না 1000 টাকা দিবেন। দিস ইজ দ্য পাওয়ার, এটা হলো সোশ্যাল হেলথের পাওয়ার। ওকে, আর এই হেলথের জন্য যেটা সবচেয়ে দায়ী সেটা হচ্ছে একটা জিনিস হচ্ছে সেল। আমাদের হিউম্যান বডিতে টোটাল 37 ট্রিলিয়ন ডিফারেন্ট টাইপস অফ সেল আছে। আমরা যদি এই বিল্ডিং এর কথা চিন্তা করি, এই বিল্ডিং এর একক আছে না, ইট আছে একটা, তাই তো? যদি ইটগুলো লোনা ধরে যায় তাহলে যত ভালো বাচ্চা পেইন্ট দিয়ে পেইন্ট করি, পেইন্ট কি থাকবে? থাকবে না। ঠিক এইরকম আমার সেলগুলো যদি খারাপ হয়ে যায় তাহলে কি আমি খুব ভালো হাসি খুশি থাকার চেষ্টা করলে পারবো? পারবো না। ওকে, basic unit of health: if cell is healthy, body healthy; if cell unhealthy, body unhealthy; if cell dead, body dead. বলে ক্লিনিক্যালি ডেড মানে পেশেন্ট বেঁচে আছে কিন্তু ক্লিনিক্যালি ডেড মানে সেলুলার ডেথ হয়ে গেছে। ওকে, আর সেলের দরকার কি বলেন তো দেখি? সেলের দরকার হচ্ছে অক্সিজেন আর নিউট্রিশন, এগুলো দরকার হচ্ছে সেলের। when cell are sick we become unhealthy, and when cell are well we are healthy. এখন আমাদের কোশ্চেন, why do our cell become sick and we make us unhealthy and make us unhealthy? সেলগুলো কি করে অসুস্থ হয় এবং আমরা অসুস্থ হই কি করে? এর অ্যানসারটা খুব ইজি, দেখেন। একটা হচ্ছে বিষ আর একটা হচ্ছে ইমব্যালেন্স। বিষ বুঝেন? বিষ, হ্যাঁ, টক্সিন, বিষ। আগেকার দিনে বলতো ইন্ডিন, তাই তো? বয়স্ক লোকরা বুঝতে পারবে, এখনকার লোকরা জানবে না, কারণ বিষ তো বাজারে বেচা কিনা হতো না, সরকার দিত বিনা পয়সায়। এখন বাজারে বেচা কিনা হয়। এই বিষটা খুব ভয়ঙ্কর জিনিস ছিল, যার জন্য নিলেও গ্রামের লোকজন নিলেও তারা খেতে সাহস পেত না, দিলেও ক্ষেতের চারপাশে লাল পতাকা উড়াই দিত, যেখান থেকে গরু ছাগল নেওয়া যাবে না, এখানে বিষ দেওয়া হয়েছে। আর এখন সকালে বিষ দিচ্ছে, বিকালে ওইটা আবার তুলে নিয়ে এসে বাজারে বিক্রি করছে, নিজেরাও খাচ্ছে, খাচ্ছে না? বলছে যে এই বিষ আর কিছু করে না আমাদের, আগুন পানির কাছে এগুলো কিছু থাকে না। দিস ইজ দ্য লেম্যান ল্যাঙ্গুয়েজ, সাধারণ মানুষের ভাষা। কারণ এই বিষের মধ্যে থাকে হেভি মেটাল। হেভি মেটাল বুঝতে পেরেছেন? ক্রোমিয়াম, প্লাটিনাম, লেড, এই সব মানে ক্ষতিকর ভারী পদার্থ, ধাতব পদার্থ থাকে, যেগুলো সারা দিন ধরে যদি জ্বালাই তাহলে ওর ধাতুগত কোনো চেঞ্জ হয় না, আয়নিক কোনো চেঞ্জ হয় না, সীসা সীসাই থাকবে, ক্রোমিয়াম ক্রোমিয়ামই থাকবে, বাট দে আর দা কার্সিনোজেনিক এজেন্ট। এরা আমাদের শরীরের মধ্যে ক্যান্সার তৈরি করে। এখন আমি টাটকা সবজি কিনলাম, একদম টাটকা, একটা পোকাও বসতে পারেনি, তার মধ্যে ওর মধ্যে কি টাটকা বিষ আছে না?
টাটকা বিষ কিনছি, ওইটা যদি নরমালটা একটু পোকা টোকা খাইছিল, ওইটা যদি 40 টাকা কেজি হয়, আমি টাটকাতে কিনলাম 80 টাকা অথবা 100 টাকা দিয়ে কিনবো এটা, তাই না? একদম ফ্রেশ। আর ওর মধ্যে ছিল টাটকা বিষ। এই টাটকা বিষের মধ্যে এই জিনিসগুলো আমরা যখন খাইয়ে ফেলি, তখন তো পোকামাকড় ইনস্ট্যান্ট মরে অথবা মরার ভয়ে বসে না, তাই তো? আর আমরা তো বুঝি না, আমরা টাটকা দেখে খেয়ে ফেলছি। খাওয়ার পরে এই বিষগুলা প্রথম আমাদের রিসিভ করে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। ইট ইজ দ্য ফার্স্ট গ্ল্যান্ড টু রিসিভ দিস টাইপ অফ টক্সিসিটি। এই টক্সিসিটিগুলো প্রথম এরা রিসিভ করে। এবং আমাদের দেশে একটা নীরব মহামারী চলতেছে, একটা অসুখ, সেটা হলো থাইরয়েডের অসুখ। হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজম, টিএইচ হাইয়ার আর লোয়ার। এর প্রধান লক্ষণ হচ্ছে, দেখবেন অনেকেই মোটা হয়ে যাচ্ছে, বলছে এত খাবার কন্ট্রোল করি তারপরেও শুকাই না। আর একটা হচ্ছে মেন্টাল ইরিটেবিলিটি, কথায় কথায় কারো কথা কেউ সহ্য করতে পারে না। বলতে যে একটা স্টাডি আমি দেখলাম যে এখন ওয়ার্ল্ডে যে ব্রোকেন ফ্যামিলি হচ্ছে না, বিবাহ বিচ্ছেদ হচ্ছে, এটা থাইরয়েডের প্রবলেমের জন্য। এটার কজের জন্য এই যে হাইপোথাইরয়েডিজম এন্ড হাইপারথাইরয়েডিজম দায়ী সারা ওয়ার্ল্ড জুড়ে এই সিনারিওটা। তার মানে কেউ কথা সহ্য করতে পারছে না, এটা থাইরয়েডের পেশেন্ট এক লক্ষণ। এখন একটা জিনিস আছে মেডিকেল সায়েন্সে, যে আইসবার্গ ফেনোমেনন। এক টুকরা আইসকে যদি আমি পানির মধ্যে ডুবিয়ে দিই, তার 11 ভাগের 1 ভাগ পানির নিচে থাকবে আর 1 ভাগ উপরে থাকবে, যেটুকু আমরা দেখতে পাবো। আসলে আইসটা বড়, এইটুকু দেখা যাচ্ছে। যে সমাজে যারা রোগ ব্যাধি নিয়ে ঘুরে বেড়ায়, এই 11 ভাগের 1 ভাগ ডাক্তারের কাছে আসে, চিকিৎসার জন্য আসে, বাদ বাকিটা সমাজের মধ্যে ঘুরে বেড়ায়। আমার কথা বুঝছেন? তার মানে যে থাইরয়েডের যে রোগীগুলো দেখি, এটা 11 ভাগের 1 ভাগ এই ডাক্তারের কাছে ঘুরছে অথবা ওষুধ খায়, বাদ বাকিগুলো কেউ কিন্তু ওষুধ খায় না। আমার কথা বুঝতে পারছেন? আমি যেন যে নীরব মহামারী টেস্ট করে দেখি, এটা টিএসএস অনেক হাইয়ার, নরমাল রেঞ্জ নিচে অনেক, সে জানেও না, চলতেছে। গ্রাম বাসার মানুষগুলোর মেজাজ একটু খারাপ, ঠিক আছে, একটু মানায় চলি। আমার কথা বুঝা গেছে? এখন এটা হচ্ছে বিষ। আমি বিষের কথা মানে বললে আরো বলবো, কিন্তু আজকে আমি তাড়াতাড়ি শেষ করব। এর আরেকটা হচ্ছে ইমব্যালেন্স। যখন আমরা ভিতরে যাবে, তখন ফার্স্ট কি কাজ হবে? সাথে তো ডেড হবে না, প্রথমে কি হবে? অসুস্থ হবে। এই অসুস্থতাকে আমরা বলছি ইমব্যালেন্স। এটা অসুস্থ আরো অনেক কারণে করতে পারে, শুধু বিষ না, আরো অনেক কারণ। এজিং একটা ফ্যাক্টর, তারপর ম্যালনিউট্রিশন একটা ফ্যাক্টর, স্ট্রেস একটা ফ্যাক্টর। এই সব কারণে আমরা এই ইমব্যালেন্স গুলো হতে পারে। দেখেন আমাদের টক্সিন গুলো, এগুলো আমাদের টক্সিন না? আমাদের ঢাকা শহরের টক্সিন তো সবাই চিনি তো। এই যে বাতাস, বাতাস যদি দুর্গন্ধযুক্ত বাতাস, ইবনে সিনার নাম শুনেছেন? উনি বলেছেন যে মানুষ যদি এই বাতাস, দুর্গন্ধযুক্ত বাতাস যদি এড়িয়ে চলতে পারতো, আরো 1000 বছর পরমাই পেত। তাইলে এই বাতাসের মধ্যে কি কার্বন মনোক্সাইড আছে, সীসা আছে, যেগুলো আমাদের লাংস ক্যান্সারের জন্য দায়ী। কিন্তু এই বাতাসের মধ্যেই তো যাচ্ছে, আমার বাচ্চা কাচ্চারা হাঁটতেছে, যাচ্ছে, তাই তো করছে। তারপরে দেখেন এই যে যত্রতত্র ময়লা ডাম্পিং করে রাখছে, এগুলো আমরা কি করছি? এগুলো আমরা দেখছি। পানির পলিউশন দেখেন, যদি এখন একটু মনে হয় ভালো না আগের চাইতে, আমাদের পেস্টিসাইড দেখেন, প্রিজারভেটিভ, ফলমূল আমরা বিচার করছি। আলহামদুলিল্লাহ আমাদের নতুন রিসার্চ ইনস্টিটিউটে আমি ঢুকেছিলাম, আমাদের লাস্ট যে এইবার যে এবার আমাদের রিসার্চ, আমাদের সাইবার ভ্যালির লেভেল বেসমেন্ট লেভেল 6 এ হচ্ছে রিসার্চ ইনস্টিটিউট করছে ওখানে। এখানে যে খাবারকে কি করে প্রিজারভেটিভ ছাড়া প্রিজার্ভ করা যায়, এটার একটা ইউনিট করছে ওখানে। কলার উপরে কাজ করতেছে, দেখলাম কলাকে কিভাবে বিষ মুক্ত ভাবে প্রিজার্ভ করা যায়। কলা কয়েকদিন থাকলে দেখবেন কালো হয়ে যাচ্ছে, তারপরে ওটাকে রাখার জন্য স্প্রে করতে হয়। তো এটা ছাড়া আমরা কি করে রাখতে পারি প্রাকৃতিক উপায়, এটা দিয়ে কাজ চলতেছে। অনেক কাজ আপনি গেলে বুঝতে পারবেন। তেলাপিয়া মাছ তো নরমাল স্বাদু পানির মাছ, তো ওটা কি করে স্যালাইন ওয়াটারে চাষ করা যায়। তাইলে আমি সমুদ্রে দিলে সমুদ্রের প্লাঙ্কটন খাবে, স্পিরুলিনা খাবে, তাইলে ন্যাচারাল খাবার খেয়ে বড় হবে, তাইলে আমাদের আর খাবার দিতে হবে না। তাই ন্যাচারাল মাছ আমরা খেতে পারবো, আমাদের টেস্টি মাছগুলো। তেলাপিয়া মাছ তো এরকম নরমাল ওয়াটার থেকে স্যালাইন ওয়াটারে চাষ করে এবং চাষ গ্রহণ করা, এই রিসার্চগুলো আমাদের সাইবার ভ্যালিতেই করছে এখন। ওকে, আমরা শুরু দেখব আরো। বডির ইমব্যালেন্স বললাম, স্ট্রেসের কথা বলছি। স্ট্রেস দেখেন আরো কি কি কারণে ইমব্যালেন্স হয়? স্ট্রেস, ম্যালনিউট্রিশন, ল্যাক অফ এক্সারসাইজ, ইটিং হ্যাবিট। ভেরি মাচ ইম্পর্টেন্ট, ইটিং হ্যাবিট। ইটিং মানে গাড়িতে তেল দেওয়ার মতো না। এটা আমি কি করলাম, তাড়াতাড়ি করে মেশিন ধরে গেল,
আল্লাহ তাআলা কি করছে 32টা দাঁত দিয়েছে না মাস্টিকেশন করার জন্য। আপনি যদি চিবিয়ে না খান তাহলে কি হবে? যতবার চিবোবেন ততবার এখানে প্যারোটিড গ্ল্যান্ডের চাপ লাগবে এবং স্যালাইভারি গ্ল্যান্ডের চাপ লেগে লালা আসবে, নাম হচ্ছে টায়ালিন। টায়ালিন হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম, যেটা আমাদের পেটের মধ্যে নাই। পেটের মধ্যে আছে অ্যাসিড। তাহলে আপনি তাড়াতাড়ি করে খেলেন, তাড়াতাড়ি করে খেলে হলো কি টায়ালিনটা আপনি নিলেন না, পেটের মধ্যে অ্যাসিড হয়ে খাবারটা অ্যাসিডিটি হয়ে গেল। তখন আপনি বাজার থেকে আবার অ্যান্টাসিড অথবা অ্যাসিড কন্ট্রোলিং ড্রাগ আপনি কিনে খাচ্ছেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে সিস্টেম দিয়েছিল ব্যালেন্সের জন্য, আপনি তাড়াহুড়া করে খেতে যায় আপনাকে বাজার থেকে আবার ওষুধ কিনে খাচ্ছেন। তাহলে আমাকে যদি যতবার চিবিয়ে চিবিয়ে খাবো, ছোট ছোট লুকমায় খাবো, আমাদের সুন্নতি তরিকা আছে না যে ছোট ছোট লুকমায় খাও, চিবিয়ে চিবিয়ে খাও, তাড়াহুড়া করা যাবে না, পেট খালি রেখে খাবার খাই, এগুলো যদি মানি তাহলে আমাদের এইগুলো হয়ে যায়। টু ফাস্ট ইটিং, টু ইটিং ফাস্ট ফুড। ফাস্ট ফুড আমরা অ্যাভয়েড করব। ফাস্ট ফুড মানে ফাস্ট টেকিং ফাস্ট ফুড টু ডিপার্চার ফ্রম হার্ট ফাস্ট। তারা বেশি বেশি ফাস্ট ফুড খাবে, পৃথিবী থেকে তাড়াতাড়ি চলে যাবে। এটা হচ্ছে ওদের স্লোগান আর কি। লেস ইটিং ফ্রুটস এন্ড ভেজিটেবল, আমরা ফলমূল খুব কম পরিমাণে খাই। দিস ইজ দ্য স্ট্রেস। দেখেন স্ট্রেস হলে কি আমরা ভালো থাকি? আমরা ভালো থাকি না। আর এই স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে প্রেয়ার করা। প্রেয়ার মানে প্রার্থনা করা। যখন আপনি প্রার্থনা করবেন তখন স্ট্রেসটা নিম্ন থেকে নিম্নতর হতে থাকে। তো সেটা আবার কেমন কথা হইলো? যদি ধরুন আপনি জানেন যে আমি আমাদের কান্ট্রি ম্যানেজারের সাথে খুব ভালো সম্পর্ক, উনি তো অনেক টাকা বেতন পায়, এখন মাসের শুরুতে যখন উনি বেতন ড্র করছেন, এখন আমি এসে বললাম যে যে আপনি তো খুবই ভালো মানুষ, যখনই আপনি দিয়ে দেন, আর ওনার পকেটে যদি টাকা থাকে একটু পাম্পটি মারলে ঠিক উনি টাকা দিয়ে দিবে যে এখন 5000 টাকা লাগবে, না করবে না। কারণ তার আগে এত পরিমাণে ওনার প্রশংসা করছি, এত প্রশংসা করছি যে ওনার না দেওয়ার কোনো উপায় নেই। যখন আপনি বিপদে পড়বেন, তখন আপনি যখন ওযু করে আল্লাহ তাআলার প্রশংসা শুরু করবেন, আল্লাহ তুমি খাওয়াও, তুমি পালো, তুমি সবকিছু করো, আমার এখন এই বিপদ এইটা দাও। আর আমরা মুসলমান বিশ্বাস করি যে সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে মজুদ আছে। তাহলে যার কাছে আছে তার কাছে যদি আমি এরকম পাম্পটি দিয়ে বলি, আল্লাহর শিখানো সিস্টেম অনুযায়ী বলি, আমাদের স্ট্রেসগুলো মনে হয় যে একদম সাথে সাথে জিরোতে নেমে আসে। এবং যদি মনে করেন জিরোতে আসে তাহলে বলবেন যে আমার নামাজ হয়ে গেছে। এটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্টের উত্তম পন্থা। এখন যারা ধর্মকর্ম করে না, অনেক দেশ আছে ধর্মকর্মই জানে না, করে না। আমরা এরকম একটা দেশে গেছিলাম, আর একদিন বলবো, সেই ধর্মকর্ম না জানাদের তারা কি করে, বিভিন্ন ভাবে তাদের এই টেনশন গুলোকে অ্যাভয়েড করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে। কখনো সূর্যের দিকে তাকিয়ে হা হা করে হাসে, আবার মানে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে তারা এখান থেকে অ্যাটেনশনটাকে দূরে নেয় এই স্ট্রেস ম্যানেজ করার জন্য। আর যখন স্ট্রেস থাকবে না তখন এরকম আমাদের প্রত্যেকটা মোমেন্ট হবে এনজয়েবল। আমরা খুব এনজয় মোমেন্ট গুলো উপভোগ করতে পারবো। আমাদের এরকম ইটিং হ্যাবিট গুলোকে ত্যাগ করতে হবে। দেখেন এরকম তেলে মশলা করে খাবার খাই না আমরা, আর এই সব খাবার খাওয়ার কারণে আমাদের কি হয়? আমাদের হার্টের অসুখ হয়, হয় না? আমাদের লিভারের অসুখ হয়, ফ্যাটি লিভার হয়ে যায়, আমাদের প্যানক্রিয়াসের অসুখ হয়, ডায়াবেটিস হয়ে যায়। আমি তিনটা অসুখের কথাই বর্ণনা করি। দেখেন এটা একটা হেলথি আর্টারি। হেলথি মানে একদম সুন্দর আর্টারি, এখানে কোনো ব্লক কিংবা ক্লট কিছু নাই, পরিষ্কার। এটা একটা 18 বছরের আর্টারি। এখন 18 বছর পর্যন্ত আমি তো লম্বা হয়েছিলাম, এরপরে তো আর লম্বা হব না, এইদিকে মোটা হইতে পারি, ওজন বাড়তে পারে। এখন 18 বছর পরে যে এক্সট্রা খাবার দাবার যা খাচ্ছি সেগুলো যদি আমাদের ভিতরের দিকে এরকম করে জমে থাকে তাহলে রাস্তাটা চিকন হয়ে গেল না? এই হার্ট তো আগের মতোই পাম্প করছে, আর এইখান দিয়ে রক্ত যাওয়ার সময় এখানে প্রেসারটা বেশি লাগবে না, চাপ বেশি লাগবে। ব্লাড প্রেসারের ডেফিনিশন হচ্ছে ইট ইজ দ্য ল্যাটারাল প্রেসার হুইচ এক্সার্ট অন ভেসেল ওয়াল। ভেসেল ওয়ালের প্রতি রক্ত যাওয়ার সময় যে ল্যাটারালি, ল্যাটারাল মানে পার্শ্ব দিকে যে চাপ দেয় তার নাম ব্লাড প্রেসার। এখন ডাক্তার তো এটা আপনাকে বুঝায় নাই। ডাক্তার বলছে প্রেসার বেশি, সারবিট্রেট, মনোট্রেট অথবা প্রেসার কন্ট্রোলিং এর যে ড্রাগ আছে আপনি লিখে বলছে খবরদার বন্ধ করবেন না, 6 মাস পরে এসে আবার দেখা করেন, তাই তো? উনি কিন্তু এটা বুঝাই দেয় নাই যে আপনার রক্তনালীগুলো চিকন হয়ে গেছে, এখন কিন্তু প্রেসার ওষুধ বন্ধ করা যাবে না। উনি বলছে বন্ধ করেন না, কিন্তু কেন বন্ধ করেন না এটা? কারণ বন্ধ করতে তো রক্তনালীকে ফাঁক করে রাখছিল। এখন যেই বন্ধ করবেন তখন কি হবে? ও আবার চেপে যাবে, তখন হার্ট যে রক্ত জোরে
এখানে চিকন আর্টারি আছে, ব্রেনের মধ্যে রক্তক্ষরণ, ওখানে চিকন চিকন আর্টারি আছে, ওটা একটা পেটে রক্তক্ষরণ হবে, বলে মস্তিষ্ক রক্তক্ষরণ জনিত কারণে। এরপরে দেখেন এই যে কমপ্লিট ব্লক হয়ে গেছে। ঠিক এই রকম লিভারের মধ্যেও সেম ঘটনা ঘটে। লিভার হচ্ছে আমাদের শরীরের স্টোর হাউস। আমরা যে অতিরিক্ত বাসায় একটা স্টোর হাউস থাকে না, যে কোন অতিরিক্ত জিনিসগুলো রাখি, আমাদের শরীরে একটা স্টোর হাউস আছে, এইটা হচ্ছে লিভার, হচ্ছে আমাদের স্টোর হাউস। তখন যদি স্টোর হাউসে পুরোটা প্যাকড হয়ে যায়, তারপরেও মাল আসছে, যেমন আমাদের অফিসের যে ওয়্যার হাউস আছে পুরো ভরে গেছে, আবার ডাক্তার লিম তিন ইয়া পাঠায় দিছে, এখন কি করা যাবে? যে ঢোকার রাস্তাগুলোতে ডাম্পিং করে রাখবে, তখন এখন আর ঢোকাই যাইতেছে না, এরকম আছে না? যে গোডাউনের রাস্তা, মানে রাস্তাটাও বন্ধ করে দিয়েছে। তো এরকম রাস্তা বন্ধ হয়ে গেলে এখান থেকে যে এনজাইম তৈরি হয়, এনজাইমগুলো আর বের হতে পারে না, না হলে ব্যাক ফ্লো করে ব্লাডে চলে যায়, এসজিপিটি এসজিওটি হাইয়ার হয়ে যায়। একে বলে সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ। বলছে আজকের ফ্যাটি লিভার, কালকের ফ্যাটি ডিজেনারেশন, আর পরশুদিনকার লিভার সিরোসিস। দিস ইজ ইরিভার্সিবল চেঞ্জ, এখান থেকে ফিরে আসা যায়। আমার কথা বুঝতে পেরেছেন তো? তার মানে আজকের একটু চর্বি জমছে বলে খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ পরবর্তীতে এটা খারাপের দিকেই চলে যাবে যদি এটা ট্রিটমেন্ট আমরা না করি। ঠিক সেম কারণ হচ্ছে এই ফ্যাক্টরিটা, এটা একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি থেকে ইনসুলিন তৈরি হয়। ইনসুলিন বুঝছেন? সবাই মোটামুটি বলতে ডায়াবেটিসের লোকজন ইনসুলিন নেয়। ইনসুলিনের কাজ হচ্ছে লাইক এ গেটম্যান। গেটম্যান মানে ইনসুলিনের কাজ হচ্ছে লাইক এ গেটম্যান। এইটা হচ্ছে সেল, এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তাই তো? আমরা যে খাবার খাই এর মধ্যে কি আছে? প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, মেইন খাবার বললাম। এই কার্বোহাইড্রেট ব্রেকডাউন করে গ্লুকোজ তৈরি করে। এই গ্লুকোজটা আমাদের রক্তে চলে গেল, রক্তে যে গ্লুকোজ যতক্ষণ পর্যন্ত সেলের মধ্যে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত শক্তি হতে পারবে না, মানে এটিপি হতে পারবে না। ঢুকতে গেলে এখানে এই সেলের মধ্যে তো কোনো দরজা নাই, এখানে এই সেলের মেমব্রেনে যদি ইনসুলিন থাকে তাহলে আমাদের তো যে কলাপসিবল গেট খুলে যায়, তাহলে আমি ঢুকতে পারবো। ইনসুলিন থাকলে গ্লুকোজটা ঢুকতে পারবে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকে শক্তি তৈরি করবে। আর যদি গেট প্ল্যান না থাকে, মানে ইনসুলিন না থাকে, তাহলে ঢুকতে পারবে না। বাইরে রক্তের মধ্যে প্রচুর গ্লুকোজ, কিন্তু সেলে ঢুকতে পারতেছে না। ডায়াবেটিসের ডেফিনিশন এইটা কি, যদি রক্তে পরিমিত মাত্রার চেয়ে বেশি পরিমাণ গ্লুকোজ থাকে তাকে ডায়াবেটিস বলে। যদি বলেন যে খালি প্রস্রাব করলেই ডায়াবেটিস বলে, বহুমূত্র ডায়াবেটিসে বাংলা, তাহলে কিন্তু পরীক্ষায় ফেল। পরীক্ষায় পাস করতে লিখতে হবে যে রক্তে পরিমিত মাত্রার চেয়ে বেশি পরিমাণ গ্লুকোজ থাকলে, কেন ওই গ্লুকোজটা বার্ন হচ্ছে না, বার্ন হয়ে যে আর শরীর শক্তি পাচ্ছে না, কারণ শক্তি হচ্ছে না, গ্লুকোজ আছে। আর ব্রেন তখন আমাদেরকে কি বলতেছে? স্টিমুলেট করছে, তুমি মিষ্টি খাও, তোমার তো মিষ্টি নাই, চিনি নাই, তো তোমার গ্লুকোজ নাই, আর কখনো চুপি চুপি যে মিষ্টি খায়। এই জন্য আগেকার দিনের বইগুলোতে লেখা ছিল ডায়াবেটিক পেশেন্ট হচ্ছে ফার্স্ট ক্লাস লায়ার, ওরা সবাইকে ইয়ে করে চুরি চুরি করে মিষ্টি খায়, এই জন্য ওদের ডায়াবেটিস হয়। বুঝতে পেরেছেন তো? আসলে কিন্তু তা না, ডায়াবেটিস হইছে এই যে রক্তনালীগুলো আছে ছিল এখানে, এখানে যে রক্তনালীগুলো ছিল দেখছেন, এই যে ধরেন এইটা প্যানক্রিয়াটিক ডাক্ট, এই প্যানক্রিয়াসের একটা আর্টারি মাত্র প্যানক্রিয়াসের রক্ত সাপ্লাই দেয়, প্যানক্রিয়াটিক আর্টারি, দিস ইজ দ্য ট্রু ইন্ড আর্টারি। এখন এই আর্টারিটা যদি এরকম বন্ধ হয়ে যায়, আর কোনো রক্তনালী নাই এখানে রক্ত দিবে। এখন আপনি একটু চিন্তা করেন, যারা বাইক চালায়, বাইকের তেলের লাইন যদি জাম হয়ে যায়, তাহলে কি আগের মতো পিকআপ নেয়? নেয় না। এখন এই রাস্তা যদি এরকম চিকন হয়ে যায়, আগে 100% রক্ত দিত, এখন 10% রক্ত যায়, ও কি 100% কাজ করতে পারবে? করতে পারবে না। তার মানে ইনসুলিন প্রোডাকশন কমিয়ে দিয়েছে। এখন আগের মতো চিনি খেলে ব্লাড সুগার একটু বেশি থাকে এরকম। এখন আমি যদি এই রাস্তা পরিষ্কার না করি, অন্য যত ট্রিটমেন্ট বাইরে থেকে যত ইনসুলিন, এক সময় তো এটা এরকম কমপ্লিট বন্ধ হয়ে যাবে। বন্ধ হলে তার তখন একটু কাজ করবে না, তখন যা খাবেন হিসাব করে ইনসুলিন নিতে হবে, তাই তো? প্রত্যেকটা ডায়াবেটিক পেশেন্টের এরকম হিস্ট্রি। প্রথমে হাফ ট্যাবলেট শুরু করেছিল, এক ট্যাবলেট শুরু করেছিল, 5 বছর যেতে না যেতেই 3 বেলা ওষুধ শুরু হয়েছে, তার 5 বছর পরে ইনসুলিন শুরু হয়েছে। তার মানে এখান থেকে আমরা রিভার্স করতে পারি না। তাইলে আমরা যে আজকে ডিএক্সএন এখন শিখবো যে এখান থেকে কিভাবে রিভার্স করা যায়। আমি এই রাস্তাটাকে পরিষ্কার করে এরকম করতে চাই, ডিএক্সএন সেই রাস্তা দেখাই দিয়েছে, আমরা এগুলো শিখবো। এই যে আমাদের
আমি আছে, তাই না? এর মধ্যে কত রকম ফ্যাক্টরি আছে এটা কি আমরা জানি? জানি না, জানি না। যদি জানতাম তাইলে যে এরকম এর মধ্যে একটা কিডনি আছে, ট্রান্সপ্লান্ট করতে এরকম 3-4 লাখ টাকা লেগে যায়, আবার সে রাখতেও প্রতিদিনে 700 টাকার ওষুধ খেতে হয়। কিডনি বদলাইছেন, তারপরে ওই কিডনি যে বদলাইছে তাকে ওই কিডনিটা ঠিক রাখার জন্য প্রতিদিন 700 টাকার ওষুধ খেতে হয়। আর আল্লাহ তাআলা দেওয়া কিডনি সেটা আমরা যদি জানতাম, একটা আইফোন কিনলেও মাঝে মাঝে আমার সাথে কাপড়ের সাথে মিশে রাখে যে বৃষ্টি পানি যাতে না পড়ে, ময়লা কোনো না লাগে। কিন্তু আমার শরীরের ভিতরে যে দামি দামি অর্গান আল্লাহ তাআলা দিয়েছে সেগুলোর কি আমরা যত্ন নেই না? নেই। অথচ তো জানিই না, তো যত্ন নিব কি, যে কোথায় কোনটা সেক্টর আছে, কিডনি কোন জায়গায় আছে। এইরকম এটা আমরা জানবো যে আমাদের কত যত্ন করা দরকার এটা। আর এটা যত্ন করি না বলেই কি হয়, আমাদের বিভিন্ন ধরনের ইস্যু চলে আসে। আমাদের হেলথ ইস্যু, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়, আমরা বিভিন্ন ধরনের অর্গানিক অসুখে আক্রান্ত হই, বিভিন্ন ধরনের দেখেন ডায়াবেটিস হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, এরকম এরকম বিভিন্ন অসুখ আসছে। আর অসুখের কারণে আমরা প্রথমে ক্লিনিকে ভর্তি হই, হসপিটালে যাই, এরপরে এভার কেয়ারে, লাস্টে সিঙ্গাপুরে চলে যাই, ফাইনালি ডেস্টিনেশন কোথায়? কবর। একদম, আর ট্রিটমেন্টের দরকার নেই, তাই তো? এই জন্য ফাদার অফ মডার্ন মেডিসিন উনি বলছেন, ফাদার অফ মডার্ন মেডিসিন উনি বলছেন, ইওর লেট ইওর ফুড বি ইওর মেডিসিন এন্ড মেডিসিন বি ইওর ফুড। তোমার খাবারই হবে ঔষধ এবং ঔষধই হবে খাবার। দেখেন আমরা যখন ছোটবেলায় ফুডের ডেফিনিশন করেছি তখন কি বলা হয়েছে? যা খাইলে ক্ষুধা নিবৃত্তি হয়, শরীরে শক্তি আসে, তারপরে কি রোগ প্রতিরোধ করে, বৃদ্ধি সাধন করে, তার নাম হচ্ছে খাবার। তাইলে খাবারের মধ্যে ওষুধের গুণ থাকার কথা ছিল, ইনি কিন্তু ওই কথাই বলেছেন। কিন্তু আজকে কি আমরা তাই দেখছি? আমাদের খাবারগুলো কি তাই? আমাদের ওষুধগুলো কি তাই? ওষুধের গায়ে লেখা থাকে শিশুদের নাগালের বাইরে রাখুন। তারপরে যে মারা বুকের দুধ দিচ্ছে নার্সিং মাদের থেকে খাওয়ানো যাবে না, অথবা গর্ভবতী মাদেরকে দেয়া যাবে না। তার মানে ওগুলো বিষ, তাই তো? ওষুধ আর খাবারকে আলাদা করে ফেলছি, তাই তো? ওষুধকে বিষ বানায় ফেলছি। এই জন্য ডাক্তার লিমশিওজিন যে কাজটা করেছেন, যে ঔষধের মানে রাজা বলছেন, যে সেটাকে বলছে গ্যানোডার্মাকে বলছে ঔষধের রাজা, কিং অফ হার্বস। দেখেন উনি ওনার ওনার বলছে যে ওনার সর্বোচ্চ সময়টাকে উনি ব্যয় করেছেন এর পিছনে। উনি 10 ইয়ার্স কাজ করেছেন আফটার পোস্ট গ্রাজুয়েশন, রিসার্চ ওয়ার্ক করেছেন 10 ইয়ার্স অন গ্যানোডার্মা। উনি কি করছেন দেখেন, প্রকৃতিতে পাওয়া যায় ৩৮,০০০ ভ্যারাইটির মাশরুম পাওয়া যায়, এর মধ্যে মাত্র ২০০০ ভ্যারাইটির মাশরুম আমরা খেতে পারি। এই ২০০০ ভ্যারাইটির মধ্যে মাত্র 200 ভ্যারাইটি হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন। এই 200 এর মধ্যে মাত্র এই 6টা কালার হচ্ছে লাল কালার, টকটকে লাল। দিস ইজ দা ওয়াইল্ড মাশরুম, বন্য মাশরুম। ডাক্তার লিমশিওজিন কি করছেন? এই বন্য মাশরুমের জাত থেকে কৃষিকর্তার প্রক্রিয়ায় 10 ইয়ার্স সময় উনি কাজ করছেন এবং পরে একটা মাশরুমে আনছেন 6 in 1, যেটা হচ্ছে ডিএক্সএন গ্যানোডার্মা লুসিডাম। ডিএক্সএন গ্যানোডার্মা লুসিডাম এটা হচ্ছে ডিএক্সএন এর স্পেশালাইজড মাশরুম। এটা পৃথিবীর কারো কাছে এই মাশরুম নাই। এটা হচ্ছে নট ওয়াইল্ড মাশরুম, দিস ইজ দা ল্যাবরেটরি কালচারড মাশরুম। আমার কথা বুঝছেন? এই জাতটা শুধু আমাদের কাছেই আছে। দেখেন এই মাশরুমটা কারা খাইতে পারবে? আমরা বলছি যে প্রেগন্যান্ট মাদার খেতে পারবে, স্মল চিলড্রেন খেতে পারবে, স্কুল গোয়িং স্টুডেন্টরা খেতে পারবে, ইয়ং পিপল খেতে পারবে, ম্যারিড কাপল খেতে পারবে, ওল্ড পিপল খেতে পারবে, সিক পিপল খেতে পারবে। তাইলে এটা কি খাবার না ওষুধ? খাবার। 100% শিওর আপনারা এটা খাবার? ইয়েস। এবং এইটার প্রচুর কাজ আছে, কাজ মানে রিসার্চ ওয়ার্ক আছে। আমি শুধু মুখে মুখে বললাম আর ডাক্তার লিমশিওজিন বললো তা না, এটা পাবলিশড ওয়ার্ক আছে বিভিন্ন জার্নালে, ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশড। যে ম্যাজিক মাশরুম, গ্যানোডার্মা কিওর অল ডিজিজ, মাশরুম এ নিউ ফোকাস অন ড্রাগ রিসার্চ, দ্য হিন্দুস্তান প্রত্যয় মাশরুম মে স্টপ দ্য ক্যান্সার সেল মাল্টিপ্লাইং। এখন এটা বিভিন্ন জার্নালে এরকম পাবলিশড হয়েছে, যেগুলো করা হয়েছে, এগুলো করা হয়েছে। আমি গত ফ্লাইটের মধ্যে আমি কিছু কেস ডাক্তার লিমকে দেখালাম যে আমাদের কিছু সফলতা বাই গ্যানোডার্মা। ডাক্তার লিম আমি কি দেখাবো, উনি তো এগুলো জানে। আমার কথা বুঝছেন? আমি যে দেখো আমার হাতে হয়েছে সেটা ওনাকে দেখালাম। উনি বললো যে দিস ইজ ওকে, বাট
অ্যালার্ট থাকতে হবে। কখনোই যেন এটা ডিএক্সএন শব্দটা এর সাথে না লিখি। আমরা যত পাবলিকেশন করি ইয়েস সব জায়গায় আমরা গ্যানোডার্মা লুসিডাম বলবো, বাট ডিএক্সএন কে বলবো না। কেন? ডিএক্সএন কে যেই বলবো ঔষধ কোম্পানি এসে আমাদেরকে খপ করে ধরবে এটা ওষুধ, কারণ এটা তোমার ক্যান্সার বন্ধ ভালো করে দিচ্ছে, এটা হার্ট ভালো করে দিচ্ছে, এটা লাংস, বিভিন্ন সিস্টেমিক ডক্টর আছে না, তখন ওরা এসে বলবে যে এটা আমাদের ওষুধ, ওয়ে আমাদের কাছ থেকে এগুলো সিনাই দিবে। যেহেতু এটা আমাদের ওষুধ না, প্রথম কথা এটা আমার খাবার, যেটা একটা জিরো বেবি অথবা মায়ের পেটের মধ্যে আছে, এই বাচ্চাও কনজাম্পশন করছে, মা খাচ্ছে ওরাও নিচ্ছে, আর একদম বুড়া বয়সে যে হাসপাতালে বিছানায় আছে সেও নিতে পারতেছে। সুতরাং এই খাবারটাকে ওরা চিন্তাই করে ফেলবে। সুতরাং আমরা এটাকে ডিএক্সএন বলবো না, গ্যানোডার্মা সম্পর্কে বলতে থাকবো। আমরা যত পাবলিকেশন করব ইয়েস বাট নট ডিএক্সএন, এটা গ্যানোডার্মা, কারণ গ্যানোডার্মা এটা ওয়েল নোন। আমরা যে আজকে দেখতেছি পাচ্ছি এটা নতুন না, এটা আরো মানে প্রায় 100-150 বছর ধরে এগুলো পাবলিশিং আছেই, বাট আমরা এটাকে আরো কি ডেভেলপ করছি, আমাদের মাশরুমটা আরো ডেভেলপ করার কারণে আমাদের কার্যকারিতাটা বাড়ছে। একটা ব্লকেজের পেশেন্ট 3 মাস আরজিজিএল খাওয়ার একটা ব্লকেজ কমে যাচ্ছে, তাকে কোনো ওষুধ খেতে হয় না, প্রেসার কন্ট্রোল হয়ে যাচ্ছে, ডায়াবেটিস থেকে বের হয়ে আসতেছে। যখন এইটা আমি দেখতেছি পেশেন্ট ভালো আছে, পেশেন্টের ওষুধ খাইতে হয় না, তার মানে এটা আমরা বলবো যে এটা থেকে হচ্ছে, কিন্তু এটা আমরা ডিএক্সএন এইভাবে আমরা বলবো না, এটা খাবার হিসেবে খাইছে, দ্যাট ইজ এনাফ। আমাদের এ লট অফ প্রোডাক্টস আছে, দেখেন তার মধ্যে আমাদের মাস্টার প্রোডাক্ট হচ্ছে গ্যানোডার্মা লুসিডাম। এটা থেকে আমাদের সমস্ত, যেমন আমরা যত কফি খাই সমস্ত কফি এটা কি রিচ ইন গ্যানোডার্মা লুসিডাম। আমাদের যে আরজিজিএল বল, দিস ইজ দ্য মাস্টার প্রোডাক্ট, একটা আরজি, দিস ইজ দ্য আরজি। আরজি হচ্ছে দিস ইজ দ্য ম্যাচিউর মাশরুম, ম্যাচিউর ফল, এর বয়স হচ্ছে 90 দিন। এটা উডি মাশরুম, কাঠের মতো শক্ত মাশরুম, এটার বয়স 90 দিন। এর মেইন ফাংশন হচ্ছে ডিটক্সিফিকেশন। টক্সিন কি বলছে? আমার প্রয়োজনের অতিরিক্তটাই হচ্ছে টক্সিন, আমার যতটুকু দরকার তার চেয়ে বেশি জমলে ওটা বিষ। কোলেস্টেরল একটা অপটিমাম থাকা লাগবে, বেশি হলেই হার্ট অ্যাটাক করে ফেলবে, ডায়াবেটিস বানায় ফেলবে, ফ্যাটি লিভার করে ফেলবে, স্ট্রোক করে ফেলবে, বিভিন্ন কষ্ট বাড়ায় দিবে। আবার যদি কমে যায় তাইলে কি করবে? ফ্লু লাইক ইলনেস হবে, ক্যান্সারাস অসুখ আপনাকে অ্যাটাক করবে, বিভিন্ন ধরনের অসুখ, আপনার বডির ইমিউনিটি লেভেল শেষ হয়ে যাবে। তার মানে কমও থাকা যাবে না, আবার বেশি হওয়া যাবে না, অপটিমাম। আর এই আরজি যেটা, সেটা কি করে? এই অতিরিক্ত অংশটাকে বের করে দেয়। আর জিএল করে, জিএল ফর ব্যালেন্সিং এন্ড রিজেনারেশন। ব্যালেন্সিং মানে কি? দেখবেন যে অনেক সময় আছে ভালো কোলেস্টেরল আর খারাপ, ভালো কোলেস্টেরলটা হচ্ছে কম, খারাপ কোলেস্টেরলটা বেশি। এই জিএল কি করবে? ভালো কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরলের ব্যালেন্সিং করে ফেলে, প্লাস যে সেলগুলো আমাদের নষ্ট হয়ে গেছে সেই সেলগুলোকে রিজেনারেশন করে। যার জন্য এটার ইতিহাস হচ্ছে আগেকার দিনের মানুষ, তাদের পৌরাণিক বিশ্বাস ছিল যে এটা খেলে তারা দীর্ঘদিন বাঁচবে, এই জন্য তারা এই মাশরুমটা সংরক্ষণ করত এবং তারা এটা খেত। কিন্তু এটা পৃথিবীতে লিমিটেশন ছিল, 8 থেকে 10টার উপর এটা পাওয়া যেত না। এখন এই যে বললাম, প্রথম কথা বললাম হেলথ, সেকেন্ড কথা বললাম ওয়েলথ। ওয়েলথ কিভাবে আসবে এখন সেইটা বলি। ওয়েলথ হচ্ছে যখন আমি এইটা খেলাম, দেখলাম আমার ব্লাড প্রেশারটা কন্ট্রোল এসে গেছে, আমার ফ্যাটি লিভার ছিল এটাও কমে গেছে, আলট্রাসোনোগ্রাম করে বললাম, এখন দেখলাম যে নরমাল ইজ লিভার ইজ নরমাল, ঠিক আছে। এখন যদি আমি এটা শেয়ারিং করি, শেয়ারিং বুঝতে পেরেছেন? যেমন আশেপাশে তো সবাই এই পেশেন্টই, তাই তো আমার বয়সে অথবা কাছাকাছি, তাদেরকে যখন শেয়ার করব তখন কি হবে? আমার টিম তৈরি হবে না, আমার বিজনেস শুরু হবে না, তাহলে ওয়েলথ আসতে থাকবে। দেখেন এটার প্রক্রিয়াটা কি? স্টেপ হচ্ছে জয়েন করা। তাকে কিভাবে জয়েন করা? তাকে আপনি বললেন কিন্তু জয়েন করালেন না, সে যায় কিনে নিয়ে আসলো, আপনার কোনো লাভ হইলো না। খুব বললেন, একদম সুন্দর করে বললেন, সে খুশি হইলো, কিনে নিয়ে এসে খাইলো। হয়তো দেখা গেল যে ওখানে আরেকজন লোক সে তার টিমে সে জয়েন করাই দিল, তাহলে আপনি রেডি করে দিলেন, ও ওর টিমে নিয়ে গেল। তাহলে আপনার কাজ কি? আপনি তাকে জয়েন করাই দিবেন এবং তাকে বলে দিবেন ওখান থেকে এটা পাওয়া যায়, আপনি এখান থেকে কিনে নেন, তাহলে আপনি কম দামে খেতে পারবেন, তাই তো? यस, ঠিক না? আপনি ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিলেন। স্টেপস হচ্ছে ইউজ দা প্রোডাক্ট। আমি যখন জয়েন করব, আমি নিজে যখন প্রথম ইউজার হব, আমি নিজে কিছু কনজিউম করব, প্রোডাক্ট ইউজ করব কিসের জন্য? এটা বুঝার জন্য।
আমি যদি আর্টিফিশিয়াল কে উপকার বুঝি তাইলে তো আপনি মানে ওই বইয়ের পত্রের কথা অথবা ইয়ের কথা বলতে হবে না। আপনি আপনি যেটুকু ভালো বোধ করছেন এইটুকু বললেই হবে। আপনি পেস্ট ব্যবহার করছেন, পেস্ট ব্যবহার করে যে উপকারটা পাইছেন এইটাই বলেন। এটা বলার জন্য কিন্তু আমার কান্ট্রিম্যানদের কাছে আসতে হবে না, একটু বলে দেন তো পেস্ট কি কাজ করে নাকি জোর করে যে পেস্ট কান্ট্রিম্যানদের বলে দেন তো পেস্ট কি কাজ করে। আপনি ব্যবহার করেন, আপনি কালকে বলবেন যে হ্যাঁ পেস্ট এই কাজ করে। আমার মুখে যে গন্ধ ছিল এখন তো গন্ধ টের পাই না, মারি ব্যথা ছিল মারি ব্যথা তো হয় না, দাঁত দিয়ে রক্ত আসছে সেটাও দেখি না। হ্যাঁ, তো এই যে উপকারগুলো এগুলো আপনি নিজে ব্যবহার করলেই বুঝতে পারবেন। তাইলে প্রথম কথা ইউজ দা প্রোডাক্ট। ইউজ করলে যে আমাদের সকালবেলায় যে পিভি হিসাব দিলে পিভি তো হয়ে যাবে। আপনি সকালবেলায় কফি খাচ্ছেন, বিকালবেলায় কফি খাচ্ছেন, গোসল করছেন গ্যানোডার্মা দিয়ে। গ্যানোডার্মা হচ্ছে কিং অফ হার্বস বলা হচ্ছে, আর এটা হচ্ছে ফাঙ্গাস গোত্রের সবচেয়ে বড় স্পিসিস। এর কারণে এর সমস্ত মাইক্রো অর্গানিজমকে প্রিভেন্ট করতে পারে। যদি এর গ্যানোডার্মা সাবান ব্যবহার করেন তাহলে কোনো মাইক্রো অর্গানিজম আপনার কাছে থাকবে না। ইভেন ফাঙ্গাস আমাদের যে দাউদ বলে না, এটা যাইতেই চায় না। আপনি গ্যানোডার্মা ব্যবহার করেন, আর আমাদের একটা মাসেজ অয়েল আছে, ওটা রিচ ইন গ্যানোডার্মা, গ্যানোডার্মা এক্সট্রাক্ট দিয়ে করেন, দেখবেন যে আস্তে আস্তে কয়েক মাসের মধ্যে দেখবেন আপনার ওই ইনফেকশন চলে গেছে উইদাউট ড্রাগ, কোনো ওষুধ ছাড়া। কারণ বডির সেই ইমিউনিটি বাড়ায় দিচ্ছে এবং সে তার ফাঙ্গাসগুলোকে শরীর থেকে দূর করে দিচ্ছে। তারপরে কি হচ্ছে, ইউজ দা প্রোডাক্ট, শেয়ার দা বেনিফিট এন্ড বিল্ড দা সিস্টেম। তাহলে আপনার বিজনেস শুরু হয়ে গেল। এটা হচ্ছে সবচেয়ে ইজি। আর হচ্ছে এগুলো সব বুঝবেন। আমি একটু সিম্পল একটা ইয়ে বলি। আচ্ছা, এই হচ্ছে যে আমি ডিএক্সএন শুরু করেছি 2012 সালে। 2012 সালে, এর আগে আমি ডিএক্সএন সম্পর্কে জানতাম না প্রথম কথা, কিন্তু আমি মাশরুম সম্পর্কে জানতাম, যেটা মাশরুম গুড ফর ক্রনিক ডিজিজ ম্যানেজমেন্ট, স্পেশালি মেটাস্টেটিক অর্থাৎ কার্সিনোজেনিক ডিজিজগুলো, যেটা ক্যান্সার জাতীয় অসুখগুলোর জন্য ভালো। এইটুকু সাথে আমার নলেজ ছিল। তো আমি ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে গ্যানোডার্মা লুসিডাম ব্যবহার করতাম সাভার থেকে, আমাদের সাভার মাশরুম গবেষণা কেন্দ্র থেকে নিয়ে আসতাম, কিন্তু সেটার কোয়ালিটিটা খুব ভালো না। বাংলাদেশের গভর্নমেন্টের অবস্থা যেরকম সেরকম। আপনারা বুঝতে পেরেছেন? গভর্নমেন্টের যত সেবা দানকারী প্রতিষ্ঠান আছে, শুধু মেট্রো রেল বাদে, আমার কথা বুঝছেন, সবের যে অবস্থা, আমার কথা বুঝছি, এই জন্য ওইটা মানে খুব ভালো না আর কি। শেষমেশ কিছুদিন পরে ওটাও বন্ধ, কিছুদিন ছিল না। ঠিক এই মুহূর্তে আমি ডিএক্সএন এর দাওয়াত পাই প্রফেসর মাহবুবুর রহমানের কাছ থেকে, শিশু হাসপাতালের শীর্ষজ্ঞ। উনি কয়েকদিন আমার এখানে আসছেন, এসে আমাকে বোঝানোর চেষ্টা করছেন, বলুন আমি এটা সম্পর্কে জানি মাশরুম ইজ ভালো, কিন্তু ডিএক্সএন সম্পর্কে জানি না। পরে ডিএক্সএন সম্পর্কে সে আমাকে দাওয়াত দিলেন। দাওয়াতের ভাষাটা কি বলবো? আপনারা বলছেন যে কিভাবে দাওয়াত দিতে হয়। জি বলেন। দাওয়াত দিতে হয়, দাওয়াতের ভাষা বলি। উনি আসছেন এই একা না, উনি আসছেন এই জন্য সাথে করে আরেকজন ডাক্তারকে নিয়ে আসছেন। সেই ডাক্তারটা হচ্ছে আমার ডাইরেক্ট টিচার, এবং উনি এত কড়া টিচার। উনি আমাদের যে ডেড বডি ডিসেকশন যেটা করেন ওই ক্লাসের টিচার। এই ক্লাস টিচারগুলো খুব শক্ত হতে হয়, কারণ অনেকে ভয় পায়, অনেকে ইয়ে করে। উনি খুব শক্ত টিচার, মানে ওনার ক্লাসের একটা পিন পড়লেও বোঝা যাবে, হাসা যাবে না, নাকে রুমাল নেওয়া যাবে না, হাতে গ্লোভস পরা যাবে না, এগুলো ওনার ক্লাসের সিস্টেম। যে ডেড বডি যে ধরবো ওইটাতে গ্লোভস পরে ধরতে পারবো না, খালি হাতে ধরতে হবে। আমার কথা বোঝা গেছে? কাটতে হবে, তারপরে চোখ দিয়ে পানি পড়ে, ফরমালিনের গন্ধের জন্য চোখ দিয়ে পানি পড়ে, রুমাল ইউজ করা যাবে না, যে চোখ মুছবো এগুলো করা যাবে না, থাকবে এরকম থাকতে হবে। এই স্যার, ওই স্যারকে সাথে করে, উনি আবার ওনার বন্ধু। তে নিয়ে আসার পরে ওই স্যার বসে আছে চুপচাপ। আমি তো স্যারকে দেখে এখনো ভয় পাই আগের মতোই। তো চুপ করে বসে আছে। ওই উনি বলতেছেন যে আর কতদিন আপনি এরকম প্রেসক্রিপশন করবেন? আমি ওনার কথা কিছুই বুঝতে পারতেছি না। আর মাহবুব সাহেব হচ্ছে আমাদের স্কুলের বড় ভাই, কিন্তু আমরা যখন 6 এ উঠি তখন উনি এসএসসি পাস করে ওই বছরে, যার জন্য ওনাদের সাথে খুব বেশি বিদায় অনুষ্ঠান দেখছি আর কি, যে ওনারা পরে ডাক্তার হওয়ার পরে একটু একটু পরিচয় হয়েছে। এরপরে উনি বললাম যে স্যার, আমি তো এবার ওই স্যারকে বললাম যে স্যার এবার তো আমি হজে যাব, হজ থেকে এসে আপনার সাথে আবার কথা বলবো। তো হজ থেকে আসার পর আবার ওই স্যারকে নিয়ে আসছে। ওই স্যার শুধু একেবারে পড়েন, আপনি লেখেন, আপনি লিখেন। ঠিক আছে স্যার, আমি লিখবো, আমি এটা জানি। তারপরে আমাদের ফয়সাল খানকে দিয়ে দেখলাম ফর্ম পাঠিয়ে দিয়েছে, আমি ফর্ম পূরণ করলাম। মাশরুম দিয়ে যেত ফয়সাল খান, আমি লিখতে থাকতাম, আমার রোগীরা প্লিজড হইতো, আরো লিখতাম। দেখলাম কিছুদিনের পরে মনে হয় ডায়মন্ড হয়ে গেলাম। তারপরে মালয়েশিয়া গেলাম, কিন্তু আমি জানতাম না পার্টিসিপেন্টস, কারণ আমি ডিএক্সএন অফিসে তখন আসি নাই। আমার কথা
বুঝে গেছে? এরপরে একদিন তখনকার কান্ট্রি ম্যানেজার ছিল আমাদের রফিক সাহেব। একদিন ওই পিন দেওয়ার জন্য জোর করে আমাকে যে ডায়মন্ড পিন দিবে যে পিন তো না কি যেন একটা গিফট টিপ দেওয়ার জন্য যে রফিক সাহেব আমাকে কাউকে বলছে যে চলো আজকে যাই অফিস থেকে দেখাই নিয়ে আসি। গেছি ওনার সাথে আসলাম। উনি কথায় কথায় আমাকে বলতেছে একটা কথা, আমার খুব মন খারাপ হয়ে গেছিল কথাটা। উনি আমাকে বলল, ডক্টর ইউ আর ডুইং দ্য গ্রোসারি বিজনেস। তো না আমি তো এমএলএম তে এমনি পছন্দ করি না, তাহলে মাশরুমটা ভালো দেই এই জন্য আমি নেই। আমার বোনাস নেওয়ার জন্য আশা লাগে না, বোনাস ফয়সাল খান রেডি, মাসের বোনাস মাসে দিয়ে আসে মাসের চেম্বারে যে। আমার কথা বুঝা গেছে? তাইলে আমি বললাম যে আমি তো এটাই পছন্দ করি না, আবার আমি গ্রোসারি বিজনেস করার কথা বলতাম, তো আরো পছন্দ না এটা। পরে বুঝলাম যে ওইটা যদি তখন বুঝতাম তাহলে আমি আরো আগেই টাউনে পছন্দ করতাম। গ্রোসারি বিজনেস না যে আমি কিনলাম আর বিক্রি করলাম, এটা একটা নেটওয়ার্কিং বিজনেস। এটা হচ্ছে নেটওয়ার্কিং বিজনেস। আমার প্রেসার কত থাকবে? আমার প্রেসার তো শেষ করে দিয়েছি, আমার নিজেরও প্রেসার থাকবে না, ওদের প্রেসারও শেষ, তার নিচে প্রেসার থাকবে না, তার নিচে শেষ, সবাই টাউনে পছন্দ হয়ে যাবে। সিস্টেম, আপনি সিস্টেমটা এত সুন্দর করে তৈরি করা, আপনি সিস্টেম বুঝবেন। এবং আরেকটা হচ্ছে কেউ ম্যানিপুলেশন করার চেষ্টা করবেন না। ম্যানিপুলেশন বলতে কি, যে নতুন করে কিছু তৈরি করা। ডিএক্সএল এই 32 বছর ধরে একদম মানে পরীক্ষা নিরীক্ষা করে একদম স্বতঃসিদ্ধ সিস্টেম উপনীত হয়েছে। এই সিস্টেমে চলবেন, সিস্টেম আপনাকে এরকম কোথায় এই ফ্লাইটে নিয়ে যাবে। ফ্লাইটে মানে ক্রাউন অ্যাম্বাসেডর বানাই দিবে, তাই তো? यस স্যার। আপনি সিস্টেমে থাকবেন, সিস্টেম। সময় যে আমার কথা খুব ভালো লাগে যে অনেক সময় স্ট্রাগল আর আমরা তো যে আমি জয়েন করছি স্ট্রাগলের মধ্যে, স্ট্রাগল প্রোডাক্ট নাই, প্রোডাক্ট আসলে বলতে দরকার 10টা, আমি পাইছি 5টা, আমার পেশেন্টকে দিতে পারি নাই, কিন্তু তার মধ্যেও কিন্তু আমরা থেমে থাকি না, কাজ করছি। এবং তারপর দেখছি যে একসময় আমরা তখন করছি, আমরা মালয়েশিয়া যায় প্রোডাক্ট কিনে নিয়ে আসে আমাদের টিম চালাইতে হয়েছে, কোম্পানি আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, বলছে যে ঠিক আছে আমরা যখন যেখানে দরকার হচ্ছে আমরা করছি, সেটা করা হচ্ছে। আলটিমেটলি আপনারা সিস্টেমের সাথে থাকবেন, সিস্টেম আপনাদেরকে সাপোর্ট দিবে। আর সিস্টেম সাপোর্ট দাও না, আপনাদেরকে ওইভাবে স্ট্যাবিলিটি আনা, সেটাও সিস্টেম আপনাদের করে দিবে। এবং সারা ওয়ার্ল্ড এটা করছে। আর ডাক্তার লিমের কথা আমি বলবো যে উনি যা বলেন তাই করেন, এবং ওনার কথা অর্ডার মানে সাথে সাথে কাজ, তাই তো? উনি কথা বলবেন সেটা সাথে সাথে কাজ, অ্যাকশন, মানে ওইটার জন্য আপনাকে অপেক্ষা করা লাগবে না। আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন, অনেক সময় নিয়েছি। ইনি ডাক্তার তারপর পরিচয় দিন। এই আমি যখন ফ্লাইটে উঠতেছিলাম, দিস ইজ ককপিট। এটা হচ্ছে আমাদের সাইবার ভিত্তিতে যেটা নতুন রিসার্চ ইনস্টিটিউট করছে এখানে, ল্যাবরেটরি করেছে এখানে এটা। তারপরে তো আমরা একটু সিটিভি করেছিলাম, এটা আমাদের রিসার্চ ইনস্টিটিউট, এখানে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে সি ফুড নিয়ে রিসার্চ করে এগুলো সব আমাদের রিসার্চ ইনস্টিটিউটের ভিতরে। ধন্যবাদ সবাইকে।